আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমুদ্রের পানিতে সাঁতার কাটা সাধারণত পুকুর বা নদীর পানিতে সাঁতার কাটার চেয়ে সহজ বলে মনে হয়। এর কারণ হল সমুদ্রের পানির ঘনত্ব। কেন সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ? ঘনত্ব। সমুদ্রের পানিতে বিভিন্ন ধরনের লবণ দ্রবীভূত থাকে। এই লবণের কারণে সমুদ্রের পানির ঘনত্ব সাধারণ পানির চেয়ে বেশি। প্লবতা। ঘনত্ব বেশি হওয়ার কারণে সমুদ্রের পানির প্লবতাও বেশি, অর্থাৎ সমুদ্রের পানিতে আমরা সহজেই ভাসতে পারি, ফলে সাঁতার কাটার সময় আমাদের শরীরকে উপরে রাখতে কম শক্তি খরচ হয়। প্রতিরোধ। সমুদ্রের পানির ঘনত্বের কারণে পানির প্রতিরোধও একটু বেশি হয়। এটি সাঁতার কাটাকে সহজ করে তোলে, কারণ সাঁতারুকে পানির মধ্যে ধাক্কা দিতে কম শক্তি খরচ করতে হয়। তবে মনে রাখতে হবে, সমুদ্রের স্রোত খুব শক্তিশালী হতে পারে। তাই সাঁতার কাটার সময় স্রোতের দিকে খেয়াল রাখা জরুরি। জেলিফিশ। অনেক সমুদ্রে জেলিফিশ থাকে। জেলিফিশের সংস্পর্শে আসলে চামড়া জলে যেতে পারে। তাই সাঁতার কাটার সময় সাবধান থাকতে হবে। অজানা জায়গায় সাঁতার কাটা। অজানা জায়গায় বা গভীর জলে সাঁতার কাটা উচিত নয়। সারসংক্ষেপ। সমুদ্রের পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে আমরা সমুদ্রের পানিতে সহজেই ভাসতে পারি এবং সাঁতার কাটতে পারি। তবে সুরক্ষার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। মৃত সাগরে মানুষ সহজেই ভাসতে পারে, এর অন্যতম কারণ হলো এর পানির অত্যন্ত উচ্চ লবণাক্ততা। সাধারণ সমুদ্রের পানির তুলনায় মৃত সাগরের পানিতে প্রায় 8 থেকে 10 গুণ বেশি লবণ রয়েছে। কেন লবণাক্ততা মানুষকে ভাসতে সাহায্য করে? ঘনত্ব। লবণের উপস্থিতি পানির ঘনত্বকে বাড়িয়ে দেয়। ফলে মৃত সাগরের পানি সাধারণ পানির চেয়ে অনেক বেশি ঘন হয়। প্লবতা। ঘনত্ব বেশি হওয়ার কারণে পানির প্লবতাও বেশি হয়। প্লবতা হলো কোনো বস্তুকে পানির উপরে ভাসিয়ে রাখার ক্ষমতা। মৃত সাগরের পানির প্লবতা এত বেশি যে মানুষ সহজেই পানির উপরে ভাসতে পারে। প্রতিরোধ। লবণাক্ত পানির ঘনত্বের কারণে পানির প্রতিরোধও বেশি হয়। এটি সাঁতার কাটাকে সহজ করে তোলে, কারণ সাঁতারুকে পানির মধ্যে ধাক্কা দিতে কম শক্তি খরচ করতে হয়। এছাড়াও মৃত সাগরের আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কোনো প্রাণী নেই। অত্যধিক লবণাক্ততার কারণে মৃত সাগরে কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না। সর্বনিম্ন উচ্চতায় অবস্থিত। মৃত সাগর হল পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ। চিকিৎসার জন্য ব্যবহৃত। মৃত সাগরের পানি ও কাদা বিভিন্ন ধরনের চামড়ার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। সারসংক্ষেপ। মৃত সাগরের পানির অত্যন্ত উচ্চ লবণাক্ততার কারণে এর ঘনত্ব অনেক বেশি। ফলে মানুষ সহজেই এই পানিতে ভাসতে পারে। সাপের বিষ একদিকে ভয়ঙ্কর হলেও অন্যদিকে এর অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। সাপের বিষের ব্যবহার। অ্যান্টিভেনম তৈরি। সাপে কাটলে যে বিষাক্ত প্রোটিন শরীরে প্রবেশ করে, তার বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে এমন অ্যান্টিবডি তৈরি করতে সাপের বিষ ব্যবহৃত হয়। এই অ্যান্টিবডিই হলো অ্যান্টিভেনম, যা সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত হয়। ঔষধ তৈরি। সাপের বিষের কিছু উপাদান বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, কিছু সাপের বিষের উপাদান রক্ত জমাট বাঁধার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক গবেষণা। সাপের বিষের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে গবেষণা করে নতুন ধরনের ওষুধ আবিষ্কার করা সম্ভব। জৈবিক কীটনাশক। কিছু সাপের বিষের উপাদান কীটনাশক হিসাবে ব্যবহার করা যেতে পারে। সাপের বিষের ঝুঁকি। যদিও সাপের বিষের অনেক উপকারিতা আছে, তবে এর ব্যবহারে কিছু ঝুঁকিও রয়েছে। অ্যান্টিভেনম তৈরির সময় সাপের বিষের সাথে কাজ করা খুবই বিপজ্জনক। এছাড়া, সাপের বিষের কিছু উপাদান খুবই বিষাক্ত এবং অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে তা মারাত্মক ক্ষতি করতে পারে। মনে রাখবেন, সাপের বিষের সাথে কখনোই নিজে নিজে পরীক্ষা নিরীক্ষা করা উচিত নয়। সাপের বিষের ব্যবহার শুধুমাত্র বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে করা উচিত। সাপে কাটলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। সারসংক্ষেপ। সাপের বিষ একদিকে ভয়ঙ্কর হলেও অন্যদিকে এর অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। বিজ্ঞানীরা সাপের বিষের গুণাবলী সম্পর্কে আরও গবেষণা করে মানুষের জন্য নতুন ওষুধ আবিষ্কার করার চেষ্টা করছেন। ডিম আগে, না মুরগি আগে? এটা একটা খুবই পুরনো এবং আকর্ষণীয় ধাঁধা। বিজ্ঞানীরা এ নিয়ে অনেক বছর ধরে গবেষণা করেছেন। সাধারণভাবে বলা যায়, মুরগি আগে এসেছে। কেন? জিনের গল্প। মুরগির শরীরে একটি বিশেষ প্রোটিন আছে, যা ডিমের খোসা তৈরি করতে সাহায্য করে।
এই প্রোটিনটি মুরগির জিনেই আছে, অর্থাৎ মুরগি না থাকলে এই প্রোটিনটি তৈরি হবে না এবং সেক্ষেত্রে ডিমও তৈরি হবে না। বিবর্তনের ধারা। বিজ্ঞানীদের মতে মুরগির পূর্বপুরুষরা একসময় ডিম না দিয়ে বাচ্চা জন্ম দিত, কিন্তু বিবর্তনের ধারায় তারা ডিম দিতে শিখেছে। ডিমের উৎপত্তি। ডিম আসলে মুরগির একটি কোষ থেকে উৎপন্ন হয়। মুরগি না থাকলে এই কোষটি আসবে কোথা থেকে? তবে মনে রাখতে হবে, বিবর্তন একটি ধীরে ধীরে ঘটা ঘটনা, একদিন হঠাৎ করেই মুরগি থেকে ডিম বের হয়ে আসেনি। এই বিষয়ে বিজ্ঞানীদের মধ্যেও মতভেদ রয়েছে, কেউ কেউ অন্য মতামত দিতে পারেন। সুতরাং এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বিজ্ঞানের দিকে তাকাতে হবে। বিজ্ঞানের ভাষায় মুরগি আগে এসেছে। মানুষের ত্বকের রং বিভিন্ন কারণে ভিন্ন হয়ে থাকে। সবচেয়ে বড় কারণ হল মেলানিন নামক একটি রঞ্জক পদার্থ। এই মেলানিনই আমাদের ত্বককে রং দেয়। কেন কিছু মানুষের ত্বক কালো হয়? সূর্যের আলো। সূর্যের আলোতে অতিবেগুনি রশ্মি থাকে। এই রশ্মি থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের শরীর মেলানিন উৎপাদন করে। যেসব অঞ্চলে সূর্যের তাপ বেশি, সেখানকার মানুষেরা সাধারণত বেশি মেলানিন উৎপাদন করে, ফলে তাদের ত্বকের রং গাঢ় হয়। বংশগতি। আমাদের ত্বকের রং বংশগতির মাধ্যমেও নির্ধারিত হয়, অর্থাৎ তোমার বাবা মা, দাদা দিদিদের ত্বকের রং যেমন, তোমার ত্বকের রঙও প্রায় সেরকম হওয়ার সম্ভাবনা থাকে। ভৌগোলিক অবস্থান। বিভিন্ন অঞ্চলের মানুষের ত্বকের রং ভিন্ন হওয়ার অন্যতম কারণ হল সেখানকার ভৌগোলিক অবস্থান। উদাহরণস্বরূপ, আফ্রিকার মানুষদের ত্বকের রং সাধারণত গাঢ় হয়, কারণ সেখানে সূর্যের তাপ অনেক বেশি। সুন্দরের সংজ্ঞা। সৌন্দর্যের কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। সুন্দর কাকে বলে, সেটা সমাজ ও সংস্কৃতি অনুযায়ী ভিন্ন হতে পারে। এক সমাজে যাকে সুন্দর বলে মনে করা হয়, অন্য সমাজে তাকে হয়তো তা বলে মনে করা হয় না। ত্বকের রং সৌন্দর্যের একটা অংশ মাত্র। সুন্দর হওয়ার জন্য শুধু ত্বকের রং ফর্সা হতে হবে এমন কোনো কথা নেই। একজন মানুষের চেহারা, ব্যবহার, আচরণ, মন ইত্যাদি সব মিলিয়ে তাকে সুন্দর করে তোলে। মনে রাখতে হবে, সব রঙই সুন্দর। ত্বকের রং যাই হোক না কেন, প্রত্যেক মানুষই নিজের মতো করে সুন্দর। ত্বকের রঙকে কেন্দ্র করে কোনো মানুষকে কমবেশি মূল্য দেওয়া উচিত নয়। সুস্থ থাকা এবং নিজেকে ভালোবাসাটাই সবচেয়ে বড় সৌন্দর্য। আশা করি এই তথ্যগুলো তোমার জন্য উপকারী হবে। Don't forget. Like. Comment. Subscribe. Share. Thanks for watching Fayaz Masoom Edu.